হ্যালো, ওয়েলকাম টু পাঠক। আজ আমি তোমাদেরকে একটা ছোট্ট ডেমো দেবো এবং আমার ডেমোর টপিক হবে কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। তো চলো তাহলে শুরু করি কেমন ভাবে এর কথাগুলো বলা যায়। ঠিক আছে? তো দেখো আমি সবার প্রথমে বলবো যে দেখো আমরা সবাই কম বেশি একটা জিনিস জানি যে জীবরা নাকি খাবার খায় এবং খাবার খেলে তারা নাকি শক্তি পায়। তো এই গল্পটা শুরু হয়েছিল ক্লাস 9 এর প্রথমে, যেখানে আমরা জীবেদের বৈশিষ্ট্যের কথা পড়েছিলাম। সেখানে আমরা একটা জিনিস পড়েছিলাম যে জীবরা নাকি কি করে, পুষ্টি গ্রহণ করে। এবং আমরা তার আরো কিছু বৈশিষ্ট্যের কথা পড়েছিলাম, যেমন চলন পড়েছিলাম, কিছু কিছু জীবের গমন পড়েছিলাম, বা আমরা পড়েছিলাম সেখানে রেচন, সেখানে আমরা বৃদ্ধির গল্প পড়েছিলাম। তো এই সমস্ত জিনিসগুলো নাকি শক্তির সাথে সম্পর্কিত, সেই সম্পর্কটা সেখানে স্থাপন করা ছিল না। আমরা আজকে স্থাপন করব যে শক্তির সাথে এই সমস্ত যে জিনিসগুলো, যে চলন গমন জনন রেচন, এগুলোর কি সম্পর্ক আছে, যে প্রত্যেকটা কাজ করার জন্য নাকি যে শক্তির প্রয়োজন এবং সেই শক্তিটাকে পেতে হলে আমাদের নাকি খাবার খেতে হবে, সেই গল্পটাই আজ পড়বো। তাহলে আজ আমাদের পড়ার বিষয় হবে যে কিভাবে আমরা খাবার খেলে খাবার থেকে কিভাবে শক্তি বেরোয়। তো সেই গল্পটাই আজ আমরা পড়বো। তো আমি পড়েছিলাম যে জীবরা নাকি কি গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে। আমি একটু বাংলায় লিখেছি পুষ্টি গ্রহণ করে এবং সাথে কি খায়, খাবার। এই খাবার থেকে নাকি কি বের হবে, নাকি আলটিমেটলি শক্তি বের হবে। কি বের হবে, শক্তি বের হবে। কিন্তু এই শক্তিটাকে ব্যবহার করে জীবরা নাকি তার বিভিন্ন ধরনের কাজ করে। ঠিক আছে? তো আমরা শিখবো যে এই পুষ্টিকে গ্রহণ করে যে পুষ্টি থেকে শক্তি বের করার পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম নাকি কি বলতো, শ্বসন। ঠিক আছে? এই পদ্ধতিটার নাম শ্বসন। আমরা দেখবো যে এই পদ্ধতিতে নাকি খাদ্য বস্তু ভেঙে যায়। আমরা একটু ক্লাস 7-এ ফিরে যাই। দেখো আমরা পড়েছিলাম যে আমাদের অনেক ধরনের খাবার আছে, কিন্তু আমরা পড়েছিলাম যে মাত্র 3 ধরনের খাবার আমাদেরকে শক্তি দেয়। একজনের নাম হচ্ছে শর্করা, একজনের নাম হচ্ছে প্রোটিন, একজনের নাম হচ্ছে লিপিড। তো এই 3 ধরনের খাবারই আমাদের নাকি শক্তি দেয়। তো আমাদের সিলেবাসে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য থেকে কেমন ভাবে আমরা শক্তি পাই তার গল্পটাই দেওয়া আছে। তাইলে আমরা পড়বো এই শর্করা জাতীয় খাদ্য কিভাবে শক্তি দেয় তার গল্প পড়বো। তো আমি একটু বলি যে শ্বসন প্রক্রিয়াটা আসলে কি। শ্বসন প্রক্রিয়া কি ঘটে, দেখি এখানে খাদ্য বস্তুর ভাঙন হয়। আমি শুধু লিখছি যে এখানে খাদ্যের কি ঘটে, ভাঙন। খাদ্যের যদি ভাঙন ঘটে তবেই নাকি আমরা খাদ্য থেকে কি পাই, শক্তি পাই। তবে না বাবা, একটা ব্যাপার আছে। বলছি খাদ্যের ভাঙনটা কোথায় হতে হবে, একটা নির্দিষ্ট স্থান রয়েছে। সেই খাদ্যের ভাঙনটা নাকি কোনখানে হতে হবে, কোষের ভেতর হতে হবে। যদি খাদ্যের ভাঙন কোষের ভেতর হয় তবেই নাকি সেই প্রক্রিয়া থেকে আমরা কি পাই, শক্তি পাই। এবং সেই প্রক্রিয়াটাকে নাকি কি বলে, শ্বসন বলে। আমরা এমন উদাহরণ পাবো বা এমন জায়গা পাবো যেখানে দেখবো যে খাদ্যের ভাঙন কোষের বাইরেও ঘটতে পারে, আমরা পরে পড়বো। তো সেই ঘটনাটাকে কিন্তু শ্বসন বলবো না। আমরা আরো জেনে রাখবো যে খাদ্য যদি দেখে মানে কোষের বাইরে থাকে সেখান থেকে নাকি আমরা শক্তিও পাই না। তাইলে শ্বসন প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, যে এই প্রক্রিয়াতে নাকি খাদ্য বস্তুর ভাঙন ঘটে এবং এই ভাঙনটা কোনখানেই ঘটতে হবে, কোষের ভেতরেই ঘটতে হবে। তবেই যে আমরা কি পাবো, শক্তি পাবো। এবং সেই শক্তিকে ব্যবহার করে আমরা বিভিন্ন যে শারীরবৃত্তীয় মানে আমাদের জীবনে যে বিভিন্ন রকমের কাজ বা কোষের ভিতরে যে বিভিন্ন কার্যকলাপ, সেগুলো আমরা করতে থাকি। তাহলে এই গেল শ্বসনের গল্প। এবার একটা ছোট্ট একটা কথা বলবো আমি, যে শ্বসনটা যেহেতু কোষের মধ্যেই হয়, তাই এইরকম শ্বসনকে আমরা একটা, শ্বসনের আগে একটা শব্দ জুড়ে দেবো। এইরকম শোষণকে আমরা কি বলবো, কোষীয় শ্বসন। ইংরেজিতে শেখার যে কোষীয় শ্বসনকে ইংরেজিতে কি বলি নাকি আমরা, সেলুলার রেসপিরেশন। কি বলি আমরা, সেলুলার রেসপিরেশন। এইখানে রেসপিরেশন কথাটা মানে হচ্ছে শ্বসন এবং সেলুলারটা কোষীয়র জন্য দেওয়া হচ্ছে। তাহলে এই গেল শ্বসনের গল্প। আমরা আরেকটা কথা শিখবো যে শ্বসন নাকি আসলে কি করে। এই খাদ্য শক্তি, যে খাবারের মধ্যে শক্তি আছে কিন্তু সেই শক্তিটাকে বের করার জন্য তাকে কি করতে হবে, কোষের মধ্যে যে আনতে হবে। তবে যে আমরা এই শক্তিটা পাবো। এই শক্তিটা কি রূপে নির্গত হয়, এটিপি রূপে নির্গত হয়। বা আমরা বলতে পারি এই এটিপি কে ব্যবহার করে আমরা হয় গতিশক্তি বানাতে পারি, কিংবা সেখান থেকে আমরা কি বানাতে পারি, আমরা শক্তি বানাতে পারি। বা সেই এটিপি কে ব্যবহার করে আমরা রাসায়নিক মানে এটিপি কে রাসায়নিক শক্তিও বলা হয়, বা বিভিন্ন বিক্রিয়াতে এটিপি ব্যবহার হয় কি রাসায়নিক শক্তি হিসেবেও তাকে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। এইটা একটা এমন ধরনের
প্রক্রিয়া, যে প্রক্রিয়া দেখলাম যে খাদ্য শক্তি বা আমরা সালোক সংশ্লেষে যখন পড়েছিলাম যে খাদ্য শক্তিটাকে কি বলা হয় নাকি স্থৈতিক শক্তি, সেই স্থৈতিক শক্তি আসলে কিসে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তি বা তাপ শক্তি বা সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। মানে শ্বসন হচ্ছে কি একটা শক্তি রূপান্তর কর্মের প্রক্রিয়া, যেখানে খাদ্য শক্তি সে রূপান্তরিত হয় গতিশক্তি, তাপ শক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে চলো আমরা একটা শ্বসনটাকে দেখি। শ্বসনে কি কি ঘটবে, খাদ্য বস্তুর ভাঙন ঘটবে। তো বড় হয়ে গেছি আমরা, এই ভাঙন শব্দটাকে আমরা একটা অন্য শব্দ দ্বারা প্রতিস্থাপিত করছি, মানে ভাঙনের পরিবর্তে আমরা একটা অন্য শব্দ ব্যবহার করছি। বলছি যে এই ভাঙনটা না হলে আমরা একটু বড় কথা বলবো নাকি কি ঘটে, দেখি জারণ। আসলে আদতে তাই ঘটে যে খাদ্যবস্তুর জারণ ঘটে। তিন ধরনের খাদ্যবস্তুর জারণ ঘটে, শর্করারও, প্রোটিনেরও, লিপিডেরও। কিন্তু আমি যে বললাম সিলেবাসে রয়েছে আমাদের কোনটা শুধু শর্করা জাতীয় খাদ্যের মানে শ্বসনের গল্প বলা আছে। তাহলে আমরা ধরে নিই একটা শর্করার একটা উদাহরণ নিই যে গ্লুকোজ। গ্লুকোজ আমরা চিনি জানি, গ্লুকোজের সংকেতটাও আমরা জানি, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজ থেকে যদি আমরা শক্তি পেতে হয় নাকি গ্লুকোজের কি ঘটাতে হবে, জারণ ঘটাতে হবে। ঠিক আছে, তো জারণ ঘটানো মানে আমরা পড়েছি যে কোনো মৌল বা যৌগ থেকে যদি হাইড্রোজেন বাদ চলে যায় তাকে জারণ বলে, বা কোনো মৌল বা যৌগ যদি অক্সিজেন যুক্ত হয়ে যায় তাকেও জারণ বলে। তো আমরা এখানে দেখবো যে গ্লুকোজ থেকে আমরা কি বাদ দেবো, তার মধ্যে যতটা হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলোকে আমরা বাদ দেবো। তো আমরা দেখবো যে গ্লুকোজের মধ্যে 12টা কি আছে, হাইড্রোজেন পরমাণু আছে। একে যদি আমি বের করে দিতে পারি তাহলে গ্লুকোজের আমি কি ঘটাতে পারবো, জারণ ঘটাতে পারবো। এবং নাকি বলছি যে জারণ যদি ঘটে তাহলে সেখান থেকে আমি যে শক্তি পাবো। তো আমি তো আর বললেই বের করে দিতে পারবো না, যদি আমাকে হাইড্রোজেনকে বের করে দিতে হয়, আমি যদি বুঝা বলি তাহলে কি বেরিয়ে যাবে, মোটেও না। আমাকে এমন কাউকে খুঁজতে হবে যে গ্লুকোজের হাইড্রোজেন গুলোকে নিয়ে নেয়। তো গ্লুকোজের হাইড্রোজেন গুলোকে কি গ্রহণ করবে, এটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। গ্লুকোজের হাইড্রোজেন গুলোকে গ্রহণ করলে তবে তো গ্লুকোজের জারণ ঘটবে এবং তবে তো শক্তি পাবো। তো গ্লুকোজের হাইড্রোজেন গুলোকে কে গ্রহণ করবে, বলছে গ্রহণ করার উপর, মানে কোন জিনিসটা গ্লুকোজ থেকে বেরোনো হাইড্রোজেন গুলোকে গ্রহণ করবে তার উপর ভিত্তি করে আমরা এই শ্বসন প্রক্রিয়াটাকে নাকি তিন ভাগে ভাগ করব। যে প্রথমে বলবো যার নাম হচ্ছে, তার নাম হচ্ছে নাকি সবাত শোষণ। কি বলবো, সবাত শোষণ। দ্বিতীয় আমরা একটা প্রকার করবো যার নাম হচ্ছে কি বলতো, সন্ধান। ঠিক আছে, তৃতীয় একটা প্রক্রিয়া করবো যার নাম হচ্ছে নাকি অবাত শোষণ। ঠিক আছে, এখানে আমরা এটাই দেখবো যে গ্লুকোজ থেকে নির্গত এই হাইড্রোজেনটাকে কে গ্রহণ করছে। সবার শোষণের ক্ষেত্রে দেখবো যে এখানে গ্লুকোজ থেকে নির্গত যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে তাকে গ্রহণ করে কে, অক্সিজেন। সংজ্ঞার ক্ষেত্রে দেখবো যে কে গ্রহণ করে, যে কোন জৈব অ্যাসিড গ্রহণ করে। কে গ্রহণ করে, জৈব অ্যাসিড। সবার অবাত শোষণের ক্ষেত্রে দেখবো যে কোন অজৈব মূলক গ্রহণ করে, যে এই গ্লুকোজ থেকে নির্গত ইলেকট্রন গুলোকে গ্রহণ করে। তাহলে এটা হচ্ছে তিনটা প্রকার, কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম, যে গ্লুকোজ থেকে যে হাইড্রোজেনটা বেরোনোর কথা আমরা বলছি সেই হাইড্রোজেনটাকে কে গ্রহণ করবে তার উপর ভিত্তি করে আমরা শ্বসনকে তিনটা প্রকারে ভাঙবো। আমরা আরেকটা জিনিস দেখব, বলছি কি যে এমনি কোনো দিব্যি দেওয়া নেই যে গ্লুকোজ থেকে সবচেয়ে মানে 12টা ভাগকে 12টা যে হাইড্রোজেন অণু পরমাণু আছে তার প্রত্যেকেই বেরিয়ে যাবে, এবং নাও ঘটতে পারে, আবার ঘটতেও পারে। বলছে যদি এই প্রত্যেকটা 12টা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে যায় তাহলে কি বলবো নাকি গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়েছে। ঠিক আছে, আবার এমনও ঘটনা ঘটতে পারে নাকি গ্লুকোজ থেকে সব হাইড্রোজেন পরমাণুগুলো নাও বেরোতে পারে, তখন বলবো আমরা কি অসম্পূর্ণ জারণ হয়েছে। তাহলে আমরা গ্লুকোজের যে জারণ সেটা বলছি, সেটা নাকি কি হতে পারে, সেটা সম্পূর্ণ হতে পারে, সেটা কি হতে পারে, সেটা সম্পূর্ণ হতে পারে, বা সেটা অসম্পূর্ণ হতে পারে। আমরা একটু কথা শিখে নেবো এখনই, পরে আবার যদিও আমরা এটা বিস্তারিত ভাবে পড়বো। যদি গ্লুকোজের যদি সম্পূর্ণ জারণ হয় আমরা বুঝবো কি করে, নাকি গ্লুকোজ থেকে বলছেন তখন 6 অণু কি বের হবে নাকি কার্বন ডাই অক্সাইড বের হবে। যদি গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, মানে গ্লুকোজের মধ্যে যে 12টা হাইড্রোজেন পরমাণু ছিল তারা প্রত্যেকেই যদি বেরিয়ে যায় তাহলে গ্লুকোজ থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইডই বের হবে, মানে এক অণু গ্লুকোজের যদি জারণ ঘটে
তাহলে সেখান থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড বেরোবে। আর গ্লুকোজের যদি অসম্পূর্ণ জারণ ঘটে তাহলে সেখান থেকে নাকি আর যাই হোক 6 অণু কার্বন ডাই অক্সাইড বেরোবে না, ওর থেকে কম বেরোবে। তাহলে আমি লিখে দিলাম less than 6 CO, ঠিক আছে, এর সংখ্যাটা কোনো মতেই 6 হবে না। এতদূর অব্দি বোঝাতে পারলাম। তাহলে এই পুরো জিনিসটাই আমরা দেখলাম যে শ্বসন প্রক্রিয়াটাতে কি তৈরি হবে। শ্বসন প্রক্রিয়াটাতে আসল কিন্তু আমরা তাকে এটিপি বানানোর জন্য বা তার থেকে শক্তি বানানোর জন্য আমরা খাবারকে ভাঙছি। তো আমরা আলটিমেটলি কি পাবো? শক্তি পাবো। তো শক্তি কোথা থেকে পাবো বা কেমন ভাবে পাবো তার গল্পটা আমরা বিস্তারিত ভাবে পড়বো। শুধু এটুকু তোমাদেরকে আমি এখন বলছি যে সম্পূর্ণ জারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বেশি শক্তি পাওয়া যায়, মানে খাবারটা সম্পূর্ণরূপে ভাঙে। তো বলছে সেখান থেকে যদি তাপ শক্তি দিয়ে হিসাব করি নাকি 686 কিলো ক্যালোরি মতন সেখান থেকে তাপ শক্তি নির্গত হয়। আর অসম্পূর্ণ জারণ যদি হয় সেক্ষেত্রে কি কম শক্তি তৈরি হয়, মোটামুটি 50 কিলো ক্যালোরি কিংবা কিছু কিছু ক্ষেত্রে 36 কিলো ক্যালোরি। এই ধরনের তাপ শক্তি উৎপন্ন হয় অনেকটা, ঠিক আছে। তাহলে এই গেল শ্বসনের গল্প। এই পুরো গল্পটাতে আমরা একটা জিনিস বুঝলাম যে শ্বসনে নাকি জারণ ঘটে। আমরা আরেকটু ভালো করে পড়বো দেখবো যে এখানে একটা বিজারণেরও ঘটনা ঘটে। তো এটা হচ্ছে এক ধরনের একটা বিক্রিয়া, ঠিক আছে। সেই বিক্রিয়াটাই কি ঘটে? খাদ্য বস্তুর নাকি ভাঙন। তো আমরা শিখেছি দেখো যে কোন বিক্রিয়া যদি কোষের মধ্যে ঘটে তাহলে নাকি তাকে আমরা কি বলতে পারতো? বিপাক বলতে পারতো। তাহলে শ্বসন হচ্ছে এক ধরনের বিপাক, এবং এই বিপাকে কি হয়? ভাঙন ঘটে, তাকে শব্দটা আমাদের কাজে লেগে গেল। আমরা এটাকে চেঞ্জ করেছিলাম অন্য শব্দ দিয়ে, যে বলছিলাম যাও, কিন্তু আমি ভাঙনটাও কাজে লাগবে। এখানে খাদ্যের নাকি ভাঙন ঘটে, মানে খাদ্যটা বড় ছিল সেটাকে ভেঙে আমরা ছোট কণায় পরিণত করে দিই। তাহলে এইরকম বিপাক ক্রিয়া যেখানে বড় অণু ভেঙে ছোট অণুতে পরিণত হয় সেই রকম বিপাক ক্রিয়াকে আমরা কি বলবো? অপোজিটিভ বিপাক। কিন্তু শ্বসন আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের কি বিপাক? অপোজিটিভ বিপাক। এবং এখানে কি ঘটছে? এই দেখো গ্লুকোজ অণু ভাঙছে এবং গ্লুকোজ অণু থেকে কি বেরিয়ে যাচ্ছে? হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। এখন কিছু জিনিস তৈরি হবে সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো এই গেল শ্বসন সম্পর্কিত সামান্য একটু ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা হয়তো আমার বড় হয়েছে, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এই কোনো জায়গাতে আমি স্টপ দেবো না। মানে তোমার হয়তো আমার গোটা ইন্ট্রোডাকশনটা হয়তো 8 মিনিট বা 10 মিনিটের হয়ে গেছে। তো আমি এখানে পুরো জিনিসটাকে কভার করার চেষ্টা করেছি। এখানে শ্বসন আমি বলেছি, শক্তি রূপান্তরের পদ্ধতি, আমি শ্বসনের স্থান বলেছি, আমি শ্বসনকে বিপাক হিসাবে এখানে গল্প বলে গেছি, এবং সবাত শোষণ অবাত শোষণ সন্ধান বলে গেছি। তোমাদের মনে হতে পারে যে আমি কেন বিক্রিয়াটা লিখলাম? লিখবো না। তার লেখা না লেখার মধ্যে যদি কারণটা আমি বলি যে কেন লিখলাম না, তো আগে তো আমাকে বাবা সবার শোষণ এস্টাবলিশ করতে হবে, তবে তো আমি ওটুর গল্পটা দেবো। আমি যদি সন্ধান করি তখন তো একটু গল্পটা চেঞ্জ হয়ে যাবে, আমি সবার শোষণ বললে গল্পটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই জন্য এত কিছু বলবো না। আমি প্রথমেই যেন শ্বসন পড়ানোর সময় আমি কি বলি যে কি জিনিস কোথায় ঘটে, কি ঘটে, এবং আমরা প্রকারভেদ গুলো তো আমাকে আসতেই হবে আগে, তারপরে যে আমরা বিক্রিয়াতে যাবো। আমি এই গোটা পড়ানোটাতে এখন অব্দি বিক্রিয়া দেখালাম না। এরপরে যখন আমরা সবার শোষণ শুরু করবো তখন আমরা ওই C6H12O6 প্লাস 6O2 is equal to 6CO2 প্লাস যেটা আমরা বার করি মানে 6 অণু জল আর শক্তির গল্প বলবো। আপাতত আমরা এইভাবে ডিসক্রাইব করবো। এটাতেই মোটামুটি 8-9 মিনিট সময় লেগে যাবে। তোমাকে হয়তো মাঝখানে স্যারই বলবেন যদি সময় এক্সিড করে যায়, স্যারই বলবেন যে তুমি এবারে বন্ধ, ঠিক আছে। চলো।